টিবিএস পডকাস্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ নওয়াজ খান। আজ আমরা কথা বলবো জ্যেষ্ঠ সাংবাদিক জনাব আলী সানোয়ারের সঙ্গে। আলী সানোয়ার এবং দেলোয়ার হাসান যৌথভাবে একটি বই লিখেছেন, রক্ষী বাহিনী, র্যাব এবং অন্যান্য প্রসঙ্গ, যেটি এই বই মেলাতে দু একদিনের মধ্যে পাওয়া যাবে। আলী সানোয়ার, আপনাকে টিবিএস পডকাস্টে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমে জানতে চাই যে বইটি আসার আগেই বেশ আলোচনা হচ্ছে। এই বইয়ে আমরা বুঝতে পারছি যে এখানে মানে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ইন্ডিয়ার, আমাদের রক্ষী বাহিনী, আমাদের র্যাব, এই প্রসঙ্গগুলো আসছে। তো এই বইটিতে আসলে কি থাকছে? এখানে ভারতে র মূলত তৈরি হয়েছিল সাউথ এশিয়া, দক্ষিণ এশিয়ায় ভারতীয় স্বার্থ সংরক্ষণ এবং প্রমোট করার জন্য। তো সেখানে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল এবং রয়ের বড় সাফল্য তো বাংলাদেশ সৃষ্টি, এটা রয়ের বড় সাফল্য। আর ব্যর্থতা তো অনেকই আছে। বাংলাদেশ সৃষ্টি কি রয়ের সাফল্য নাকি বাঙালির মুক্তিকামী মানুষের স্বাধীনতার সাফল্য? না, বাঙালিরাও তো সমর্থন করেছি এবং তারা তো সংগ্রাম করেছি, ত্যাগ করেছিল, কিন্তু এর পেছনে রয়ের একটা পরিকল্পনাও ছিল, তাদের সমর্থনও ছিল। বাঙালিরা তো এককভাবে তো আর স্বাধীন হতে পারেনি। না, সেটা হয়তো তাদের সহযোগিতা ছিল। তাদেরকে কি আপনি প্রধান কারণ মনে করবেন? আমি তো প্রধান বলিনি, আমি তো বললাম যে রয়ের বড় সাফল্য রয়ের দিক থেকে চিন্তা করতে গেলে। আর যদি জাতীয় সংগ্রাম বা স্বাধীনতার দিক থেকে বলতে গেলে, ভোটে জিতেছে তখন আওয়ামী লীগ এবং তাদের ক্ষমতা দেয়নি, সে কারণে জেনোসাইড হলো, গণহত্যা হলো, তার প্রতিরোধ করলো বাঙালিরা। বাট সেটাও ভারতীয় সমর্থন এবং রয়ের সমর্থনই। এটা বলতে বোধহয় খুব একটা আপত্তি নেই, বিকজ হয় কি, আমরা ভারতও যখন তাদের কথাটা বলে একটু বাড়িয়ে বলে, আমরা আবার বলার সময় আমাদের ভূমিকাটা অনেক বেশি বাড়িয়ে বলি। এবং স্বাধীনতার পরে অবশ্যই একটা ডাইগ্রেশন হয়ে যাচ্ছে। স্বাধীনতার পরে দেখা যায় সব সেক্টর কমান্ডারই মনে করলো, বা ইভেন মুজিব বাহিনীর নেতারাও মনে করলো, আমরা এই দেশটা তো স্বাধীন করলাম, ভারত না আসলেই বা কি হতো। আসলে তো না আসলে কি হতো জানি না, এইভাবে তো চিন্তা করা আসলে খুব বাস্তবসম্মত না। কি হলে কি, খুব হাইপোথেটিক্যাল এবং হাইপোথেটিক্যাল হলে এটা অনেক কিছু হতে পারে, তাই না? মানে সেটা যে কোনো কিছু, মানে আপনার হাইপোথেসিস, আমার হাইপোথেসিস বা 50 জনের, ইট ইজ অ্যাজ গুড অ্যাজ এনিবডিজ, তাই না? এটা তো মানে কি হলে কি হতো, এটা আসলে এই চিন্তাই আমি এই লাইনে করতে চাই না। এবং আমার মনে হয় এই ধরনের চিন্তাটা খুবই অবাস্তব চিন্তা এবং কোনো সিরিয়াস থিঙ্কার এটা কখনো করে না। যা হয়েছে সেটাই করে এবং কি কারণে কি হলো সেটা সেভাবেই করে। মানে কি আপনাদের বইয়ে কি মুক্তিযুদ্ধে রয়ের ভূমিকায় এরকম যে বিষয় থাকছে? হ্যাঁ, সেটা কিছুটা আছে, যদিও সেটা মানে আমাদের তো বইয়ের ধরেন এটা প্রধান লক্ষ্য না যে বাংলাদেশে রয়ের ভূমিকা, এটা প্রধান বিষয়বস্তু না। আচ্ছা, বাট ইট ইজ দেয়ার, এটা আছে, সেখানে আছে। আপনার ধরেন ওই পাশাপাশি তো সিকিমের ব্যাপার আছে। সিকিমে তো তারা বেশ সফল হয়েছে, যদিও সিকিমের স্ট্যাটাস এবং বাংলাদেশের দুটো ভিন্ন। আর যখন দুটো পরিস্থিতি আসলে সামাজিক বা মানবিক যে কোনো দুটো বিষয় সাধারণত ভিন্ন হয়, কোনোটা হুবহু একরকম হয় না। সিকিম তো আগে থেকে প্রোটেক্টরেট ছিল, তুলনামূলকভাবে সহজ হয়েছে এবং সেটা তো রেজাল্টও ভিন্ন হয়েছে। এটা তো ভারতের অংশ হিসেবেই নিয়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে তার সেটা লক্ষ্য ছিল না, আর বাংলাদেশ ঠিক প্রোটেক্টরেটও কখনো ছিল না। বাট আমরা বলছি যে রয়ের ভূমিকা ছিল, কারণ আপনার 1 কোটি লোক ভারতে গেল, আর ভারত সাথে সাথে তাদের আতিথেয়তা দিল,
অন্তত 1 লক্ষ, হিসাব মতো 1,20,000 লোককে ট্রেনিং দিল, অস্ত্র দিল। তো যে কোনো কাউকে তো আর অস্ত্র দেবে না ভারত, বা যে কোনো সরকারি যে কোনো কাউকে খুব বিশ্বস্ত লোক না হলে কি অস্ত্র দেবে কেউ? এবং প্রশিক্ষিত হতে হবে, সেটা প্রশিক্ষণও তারা দিয়েছে। আমার মনে হয়, আমার বলতে বাধা নেই যে এটা তো মানে ভারতীয় সরকার অডিটেও ওপেন আছে যে কত টাকা খরচ হয়েছে কার জন্য। এবং বাংলাদেশের আর্মি অফিসার যারা পরবর্তীকালে দাবি করছে যে তারাই স্বাধীন করলো, বা মুজিব বাহিনী বা পলিটিক্যাল, অলমোস্ট এভরিবডি ওয়াজ পেইড। মানে যারা মানে রেগুলার ফোর্সেস ছিল বা মানে তারা তো বেতনভুক্ত ছিল। এবং সেটা তো বেতন তো দিত মুজিবনগর সরকার, প্রবাসী সরকার। মুজিবনগর সরকার টাকাটা পেল থেকে? তাদের কি রাজস্ব ছিল কোনো? সেটা হয়তো মানে বিষয় থাকতে পারে যে সেটা ঋণ হোক অথবা সহায়তা হোক বা যেটাই হোক। যাই হোক, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আপনার বইয়ে কি দক্ষিণ এশিয়াতে রয়ের ভূমিকা, মানে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়াতে রয়ের ভূমিকা, রক্ষী বাহিনীর প্রসঙ্গটি কিভাবে আসলো, বা কি এখানে কি বলা হবে? না মানে র 68 সালে তৈরি হয়, মূলত চীন ভারত যুদ্ধ এবং পাকিস্তান ভারত যুদ্ধ 65 সালে, এই দুটোর ব্যর্থতার ফলে ভারত মনে করে যে তারা একটা আলাদা বিশেষায়িত গোয়েন্দা বিভাগ প্রয়োজন। এই হিসেবে 1968 সালে র তৈরি হয়। এটা মূলত আগে ব্রিটিশ আমলে যেটা আইবি ছিল, ইন্টেলিজেন্স ব্যুরো, সেটারই সেখান থেকে মূলত এমব্রায়োটা সেখানে। বাংলাদেশে তো ওভাবেই মোটামুটি এনএসআই ও আইবি থেকে করা হয়। সর্দার সাহেব দায়িত্ব ছিলেন। সর্দার সাহেব তো অরিজিনাল আইবিরই লোক ছিল। তো যাই হোক, বাংলাদেশের এনএসআই এর ভূমিকা নিয়ে আমাদের এখানে খুব, এমনি কথার প্রসঙ্গে বললাম, আমাদের এখানে খুব একটা ফোকাস ছিল নাই। আমাদের হলো র এবং রয়ের প্রাথমিক লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ায় ভারতীয় স্বার্থ সংরক্ষণ এবং প্রমোশন। দক্ষিণ এশিয়ার ভিতরে বাংলাদেশ নিরাপত্তা বা স্বার্থ, ন্যাশনাল ইন্টারেস্ট নট নেসেসারিলি নিরাপত্তা, অনেক একটু সংকীর্ণ হয়ে গেল না। ন্যাশনাল ইন্টারেস্ট ইনক্লুডস নিরাপত্তা, আবার নিরাপত্তা ছাড়াও তো আছে। যেমন ধরেন, আমরা স্বাধীনতা মনে করলেও বা সাহিত্য শাসন আন্দোলন থেকে স্বাধীনতা, বা ভিন্নভাবেও দেখা যায় যে গণতান্ত্রিক আন্দোলনের ব্যর্থতা, গণতান্ত্রিক পদ্ধতির ব্যর্থতার কারণেই বা গণহত্যার কারণে স্বাধীনতা। ভারত তো তার জিও পলিটিক্সে দেখেছে, তার জিও পলিটিক্স, তার প্রধান দুই শত্রু ছিল পাকিস্তান এবং চীন। পাকিস্তানকে দুর্বল করা তার প্রধান লক্ষ্য ছিল। সে কারণেই তারা তাদের দৃষ্টিভঙ্গিতে, মানে ফ্রম দেয়ার পার্সপেক্টিভ, তাদের দৃষ্টিভঙ্গিতে, তাদের পার্সপেক্টিভে। আর আমরা তো আমাদের পার্সপেক্টিভ থেকে ভূমিকা রেখেছি। আর চীনের ব্যাপারেও একই, মানে তারা তিবেটেও তারা আন্দোলন করার, সশস্ত্র সংগ্রাম করার চেষ্টা করেছে। এবং তিব্বত থেকেও প্রচুর লোক শরণার্থী হিসেবে এখনো, দালাই লামা তো ভারতেই থাকেন। দালাই লামা তো থাকেই। এমন ছাড়াও মানে দালাই লামা ছাড়াও বহু লোক আছে। আমি নেপালেও দেখেছি তিব্বতী রেস্টুরেন্টে তিব্বতী লোকজন কাজ করছে। তারপরে অন্যান্য আপনার ওই লাদাখ বা উত্তরাখণ্ড, এখন যেটা দেরাদুনে, ওখানে কুলি টুলি হিসেবে আমরা একটু আবার একটু আমাদের প্রসঙ্গে আসতে চাই যে আপনার বইয়ের দ্বিতীয় অংশ হচ্ছে রক্ষী বাহিনী। এটা কি আপনার রয়ের সাথে কোনো লিঙ্ক আপ আছে, নাকি আলাদা ভাবেই রক্ষী বাহিনী চ্যাপ্টারটি এসছে? না, আলাদা ভাবে না, রয়ের সাথে লিঙ্ক আছে। আদারওয়াইজ তো আলাদা হলে আলাদা বই করতাম। র মুক্তিযুদ্ধের সময় এমনি তো ওভারঅল একটা স্ট্র্যাটেজিক, যেটা বললাম যে পাকিস্তানকে দুর্বল করার একটা লক্ষ্যে, মানে তার প্রধানতম শত্রু চীন এবং পাকিস্তান অন্যতম, পাকিস্তানকে দুর্বল করার লক্ষ্যে তারা
বাংলাদেশ আন্দোলনকে সমর্থন করেছে, সেটা তো হলো জিও পলিটিক্যাল পার্ট। কিন্তু তারা আবার এই যে নতুন ভূখণ্ড, সেখানে রাজনৈতিক নিয়ন্ত্রণ রাখার চিন্তা প্রথম থেকে করেছে, এবং সে কারণে মুজিব বাহিনী আলাদাভাবে তৈরি করা হয়েছে, যারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের প্রতি অনুগত এবং টু লার্জার এক্সটেন্ট ভারতের প্রতি অনুগত। যেন মুক্তিযুদ্ধ কোনোভাবেই, মানে তৎকালীন চিন্তা যেটা ছিল যে আপনার নকশাল আন্দোলন তখন তো পশ্চিমবাংলায় প্রচন্ড শক্তিশালী, যে নকশালদের হাতে বা শব্দটা ব্যবহার করা হতো না, নকশাল শব্দটাই ব্যবহার করা হতো, মিন করা হতো যে প্রো চাইনিজ এলিমেন্টের হাতে না যায় আর কি। অলসো পাশাপাশি চিন্তা করা হতো যে এই আর্মি অফিসাররা যারা বিদ্রোহ করেছে বাংলাদেশের পক্ষে, এরা বাংলাদেশের পক্ষে বিদ্রোহ করেছে বটে এই মুহূর্তে, বাট দে আর পাকিস্তানি ট্রেন ওরিয়েন্টেশন পাকিস্তানি, হয়তো তারাও পলিটিক্যালি অ্যাম্বিশিয়াস হয়ে যেতে পারে, সেটাও নিয়ন্ত্রণ করার একটা লক্ষ্য ছিল। দিস ওয়ান দি লং টার্ম গোলস অফ মুজিব বাহিনী। প্র্যাকটিক্যালি তো মানে মোটামুটি এরকমই। রক্ষী বাহিনীটা তাহলে কেন আসলো, কিভাবে আসলো? আচ্ছা, মুজিব বাহিনী তো একটু তারা লং টার্ম, মানে 5 বছরের চিন্তা নিয়ে করা হয়েছিল, যে আপনার যে যুদ্ধটা প্রলম্বিত হবে সম্ভবত 5 বছর হবে, 5 বছরের ভিতরে তারা সেই সাংগঠনিক কাঠামো দাঁড় করাবে টু ফেস এনি কন্টিজেন্সি, particularly from the pro-Chinese or pro-Pakistani elements. তো কিন্তু সেটা তো হয়নি। 9 মাসের মাথায় দেশ স্বাধীন হয়ে গেল, তখন প্রয়োজন হলো যে কুইক রেজলিউশন। সেক্ষেত্রে কি করা, তো সেটা সংশোধিত রূপ হচ্ছে রক্ষী বাহিনী। এখানে ইন্ডিয়ান ইনস্ট্রাক্টররা ছিল, এবং মুজিব বাহিনীর যারা ইনস্ট্রাক্টর ছিল অনেকেই, যেমন যে প্রধান উপদেষ্টা ছিলেন আর কি, জেনারেল সুবান সেন ওবান, রক্ষী বাহিনীর উপদেষ্টা ছিলেন। আচ্ছা। এবং মুজিব বাহিনী থেকে মূলত রিক্রুটমেন্ট করার কথা ছিল আপনার, এবং ব্যাপকভাবে রিক্রুটমেন্ট করেওছে রক্ষী বাহিনীতে। অবশ্য কাদের এই বাহিনীতেও কিছু নেওয়া হয়েছে, বাট মূলত মুজিব বাহিনী, কাদের বাহিনীতে আর খুব বড় ছিল না। এরা খুব পাবলিসিটি করেছে যে 16,000 মুক্তিযোদ্ধা ইত্যাদি, এটা আসলে বিশ্বাস করে। কিন্তু রক্ষী বাহিনী করে লাভ কি হলো? আপনি দেখেন 75-এর 15ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হলো, তখন বলা হয় যে রক্ষী বাহিনী পুতুলের মতো দাঁড়িয়েছিল। রক্ষী বাহিনী তো কোনো সেই অর্থে কোনো কাজে আসেনি। সবসময় যে পরিকল্পনা মানে কাজে দেবে এমন তো কোনো কথা নাই। সো এটা রক্ষী বাহিনী তো, হ্যাঁ, 15ই আগস্টে কোনো প্রতিরক্ষা ব্যুহ তৈরি করতে পারেনি, সেটা ঠিক। বাট এটা আমি ডিফেন্ড করছি না রক্ষী বাহিনী, কিন্তু রক্ষী বাহিনী তো ওভাবে প্রস্তুত ছিল, মানে বঙ্গবন্ধুর নিরাপত্তা দেওয়ার জন্য তো তাদেরকে তৈরি করা হয় না, তাদের পলিটিক্যাল স্ট্রাকচারকে প্রোটেকশন দেওয়ার জন্য। সেটাও খুব বড়, মানে আরো বড় করার চিন্তা ছিল, আর পরিকল্পনা হয়তো খানিকটা ত্রুটি ছিল। কেননা মানে এখন তো মানে দেখা যাচ্ছে যে রক্ষী বাহিনী সারা দেশে বিস্তৃত ছিল। সো আপনার সারা দেশে বিস্তৃত থাকলে তো এটা মূলত কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে ইনভলভ ছিল। তখন যেহেতু জাসদ গণবাহিনী সর্বহারারা যেহেতু এক ধরনের বিভিন্ন ছিল, হ্যাঁ, সে কারণে it became increasingly a counter insurgency force. So সরকারকে বা ওই যে পাকিস্তান potentially pro পাকিস্তানি এলিমেন্টস থেকে আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়ার মতো, সেটার জন্য তো কনসেন্ট্রেটেড ফোর্স লাগতো, মূলত ঢাকা বেস। সেটা তো কনসেন্ট্রেটেড ছিল না, ইট ওয়াজ ডিসপার্সড অ্যাক্রস দি কান্ট্রি, মূলত টু ফাইট দ্য লেফটিস্ট গেরিলাস। আচ্ছা, আমরা একটু শেষের দিকে আসতে চাই। তাহলে সেক্ষেত্রে আপনার বইয়ের আরেকটি অংশ হচ্ছে র্যাব। সেই র্যাবকে আপনি এই বইয়ে কিভাবে প্রজেক্ট করছেন? দেখেন, র্যাব
ইন্ডিয়া ক্যাট করা হয়েছিল, কমান্ডোজ এগেইনস্ট টেরোরিজম। র্যাট মানে নাকি র্যাপিড অ্যাকশন টিম বা এরকম? র্যাট ক্যাট, আচ্ছা ক্যাট। ক্যাট ইন্ডিয়াতে যেটা করা হয়েছিল ইন্ডিয়াতে সিএটি। জি, সিএটি বাংলাদেশে ওই মডেলই করা হয়েছিল। আমাদের প্রথম আমাদের র্যাবের নামও বোধহয় র্যাট ছিল প্রথম, মানে এটা বাহিনী হওয়ার আগে। জি, এক্স্যাক্টলি র্যাট করা হয়েছিল। পরে আবার এটা নিয়ে মানে আলোচনা হলো যে ক্যাট তো র্যাটকে খেয়ে ফেলে, তো ইট সাউন্ডস অড। তখন তো বিএনপি সরকার, মানে যখন র্যাব হয়, রাইট? হ্যাঁ, তো সেজন্য নামটা ওই আপনার র্যাব থেকে র্যাব করা হয়েছে, কিন্তু ড্রেস এবং অপারেশনাল এবং ট্রেনিং ইত্যাদি মডেলটা অ্যাপ্রক্সিমেটলি ওই ক্যাটের মতোই ছিল। ইভেন ওই যে মাথায় পট্টি লাগানো, এটা তো ইট ইজ আনইউজুয়াল। বাংলাদেশে কখনো কোনো ট্রুপ সবাই ক্যাপ ব্যবহার করছে। পট্টি লাগানো এটা কালো বান্দানা, ইংরেজিতে বললে বান্দানা। হ্যাঁ, তো সেটা তো ওখান থেকেই নেওয়া হচ্ছে। সো দ্য আইডিয়া ওয়াজ দ্যাট অ্যাকচুয়ালি এগুলো আরো থিওরিটিক্যালি বলতে গেলে এটা আমেরিকানরা হ্যাজ বিন প্রমোটিং দিস কাইন্ড অফ সো কল্ড মিলিটারাইজেশন অফ দ্য পুলিশ 60-এর দশক থেকেই। 60-এর দশক থেকে ভিয়েতনামে ভিজিল্যান্স ইত্যাদি যখন ফেল করলো, তারা আমাদের এখানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন জিয়ার সময়, ইফ ইউ রিমেম্বার, বিভিন্ন ভাবে মানে পুলিশের ভিতরে একটা আর্ম সেকশন রাদার দেন ইউজিং দ্য আর্মি ফর ভিজিল্যান্স গ্রুপস, এটা চেষ্টা হয়েছে। সো এগুলোর বিভিন্ন ফর্ম। তো আমাদের র্যাবের তো পজিটিভ নেগেটিভ দুটো দিকই আছে। একদিক দিয়ে তারা সাধারণ মানুষের কাছে প্রশংসিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়েছে, আবার রাজনৈতিক ভাবে নিন্দিত যে তারা চরম মানবাধিকার লঙ্ঘন করেছে, এমনকি যুক্তরাষ্ট্র তাদের উপর স্যাংশনও ইম্পোজ করেছে। হ্যাঁ, ইট ইজ ট্রু। ইনিশিয়ালি ওটা তো রক্ষী বাহিনীর ব্যাপারেও চিন্তা করা হয়েছিল যে ইনিশিয়ালি কারফিউ দিয়ে ল অ্যান্ড অর্ডার ইম্পোজ। আনফর্চুনেটলি রক্ষী বাহিনী যখন আনফর্চুনেটলি ফর দি গভর্নমেন্ট, রক্ষী বাহিনী যখন ফিল্ডে আসলো, বাই দ্যাট টাইম আওয়ামী লীগ মোটামুটি আনপপুলার বেশ খানিকটা হয়ে গেছে। আর এখানে ধরেন ইনিশিয়ালি দেয়ার ওয়াজ সাম রেসপাইট মনে করা হলো ল অ্যান্ড অর্ডার। সেটা ল অ্যান্ড অর্ডারটাও তখন যেটা ওইভাবে বলতে গেলে বাংলা ভাই এটসেট্রা, এগুলো তো কম বেশি তৎকালীন সরকারের একাংশের অন্তত বা সরকারের মদত না থাকলে ওপেনলি তো বাংলা ভাই রাজশাহী শহরে মোটরসাইকেল দিয়ে এর নাম কি মিছিল করলো, এই করলো। সো সেটাও সরকারের একটা লবি নিশ্চয়ই মাস্ট হ্যাভ বিন এট ওয়ার্ক, এবং কয়েকজনের নাম তো তৎকালীন পত্রিকা এসছে সরকারি নেতৃবৃন্দের। তো সেগুলো হ্যাঁ, ওই টেম্পোরারি একটা রেসপাইট, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, বাট দেন গ্রাজুয়ালি ওই এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে বা সচরাচর পত্রিকা যেটা ব্যবহার করতো ক্রস ফায়ার, হ্যাঁ, এটা তো ইন্ডিয়া থেকেই, এটা 60-এর দশকে নকশালদের বিরুদ্ধে মিসেস গান্ধী এটা প্রথম প্রচলন করলেন এই উপমহাদেশে। এর আগে এই ধরনের মানে আপনার পাকিস্তানের জেনোসাইড করছে, বাট দ্যাট ইজ অল টুগেদার ডিফারেন্ট থিং। আন্ডার নর্মাল সিভিল সার্কামস্টান্সেস এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর ক্রস ফায়ার এটা নকশালদের বিরুদ্ধে প্রথম ইন্ডিয়াতে মিসেস গান্ধী ইন্ডিয়াতে হয়েছে, এবং এটার দেখা দেখি বা ওই মডেলই আপনার এখানে তো রক্ষী বাহিনীও মানে কিছুটা বেশ কিছু মানে ইভেন টর্চার টেকনিকও তো রক্ষী বাহিনী ওই আপনার ভারতীয়, তখন ভারতের ছিল সিআরপি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ, ওই মডেলই করা হয়েছিল। এবং এদের ইনস্ট্রাক্টর ছিল বেশ অনেকজন ইন্ডিয়ান ইনস্ট্রাক্টর ছিল রক্ষী বাহিনী, এবং তারা চলে গেছে। 2-1 ধরা পড়ছিল 15ই আগস্টের পরে। They were handed over to the Indians, as far as I remember. আপনার কাছে শেষ প্রশ্ন, যে এখন সংস্কারের প্রস্তাবের মধ্যে দিয়ে এটাও আসছে যে র্যাবকে যেন ডিসব্যান্ড করা হয়। তো আমরা দেখেছি যে 75-এর 15ই আগস্টের পরে রক্ষী বাহিনী
সেনাবাহিনীতে একসঙ্গে ইয়ে করা হয়েছে, আমালগেট করা হয়েছে। আর এখন যেহেতু র্যাব আলাদা বাহিনী না, বিভিন্ন বাহিনী থেকে আসা, এই র্যাবকে ডিসব্যান্ড করার একটা প্রস্তাব এসেছে। আপনি কি বলবেন? আপনার সাজেশন কি হবে? এটা আসলে মানে এটা তো ধরেন র্যাব বিএনপি করলো, এরপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, আওয়ামী লীগ 15-16 বছর ক্ষমতা থাকলো, কেউ তো এটা কথা ওঠেনি তা না, কিন্তু এটা খুব সিরিয়াস পর্যায়ে কখনো কনসিডারেশনই আসেনি, বরং সবাই ব্যবহার করেছে। সবাই এটা ব্যবহার করেছে। এবং যত দিন গেছে বরঞ্চ আরো ভালোভাবে ব্যবহার করেছে, আরো বেশি লোক হত্যা করেছে, আরো বেশি এক্সট্রাজুডিশিয়াল কিলিং করেছে, এমনকি বিভিন্ন জায়গায় চুরি ডাকাতিরও অভিযোগ তাদের বিরুদ্ধে আছে। কিন্তু আপনার প্রস্তাবনা কি হবে? আপনি কি এটাকে ডিসব্যান্ড করার পক্ষে মত দিবেন নাকি সংস্কারের কথা বলবেন? এটা আসলে এভাবে আমি সংস্কারের কথা বলবো, বিকজ মানে ডাবল স্ট্যান্ডার্ডে এখানে বেতন কাঠামো ইত্যাদি সবকিছু কোনোটাই ঠিক সামঞ্জস্যপূর্ণ না অন্যান্য ফোর্সের সাথে। আর কুইক অ্যাকশন বা র্যাপিড অ্যাকশন মুভমেন্টের প্রয়োজন হয় অনেক সময়। আপনার কোথাও ইনসার্জেন্সি বা কোথাও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরেট করবে, সেক্ষেত্রে সুতরাং আপনার প্রস্তাবনা হচ্ছে যে এটা সংস্কার করে যেন মানবাধিকার বিষয়টি সুরক্ষিত থাকে। হ্যাঁ, তাদের একটা হিউম্যান রাইটস একটা ইউনিট থাকতে পারে, হিউম্যান রাইটস ট্রেনিং, সো দ্যাট দে নো দেয়ার লিমিট। জনাব আলী সানোয়ার, আপনাকে অনেক 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 ধন্যবাদ।